হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই দ্রাব্যতা টপিকটা নিয়ে জানব। তো দ্রাব্যতা বলতে আসলে কি বোঝায়? দ্রাব্যতা মানে হচ্ছে দ্রবণীয়তা, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় একটা দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাই হচ্ছে দ্রাব্যতা। সহজ ভাষায় বলতে গেলে দ্রাব্যতা মানে হচ্ছে দ্রবের পরিমাণ। দ্রাব্যতা মানে দ্রবের পরিমাণ। তো যখন আমাদের দ্রাব্যতা সম্পর্কে আমরা যখন আইডিয়া করতে যাব তখন আমাদের আসলে দ্রবণ সম্পর্কে জানতে হবে। তো প্রশ্ন হচ্ছে দ্রবণটা কি? আমরা যদি সহজভাবে বলি দ্রব প্লাস দ্রাবক, এটা মিলেই হচ্ছে দ্রবণ। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শুধু দ্রব আর দ্রাবক হইলেই সেটা দ্রবণ হবে না। দ্রবণ হওয়ার পূর্বশর্ত হচ্ছে দ্রাবক এবং দ্রবণ এই দুইটার ভৌত অবস্থা সেম হইতে হবে। সেম। যদি ভৌত অবস্থা সেম না হয় তাহলে সেটাকে আমরা কোনোভাবেই দ্রবণ বলতে পারবো না। উদাহরণস্বরূপ আমরা দেখি যে আমরা ধরো চিনির শরবত বানাইতে চাই। তো চিনির শরবতের জন্য আমাদের চিনি লাগবে, যেটা হচ্ছে দ্রব, প্লাস আমাদের দ্রাবক লাগবে অর্থাৎ পানি। এখানে দ্রাবকটা হচ্ছে পানি। এই দুইটা আমি যখন মিশ্রণ করব তখনই কিন্তু আমি শরবত পাবো। তো পানির যে আমাদের এখানে দ্রাবক হচ্ছে আমরা জানি পানি, তো পানির হচ্ছে ভৌত অবস্থাটা হচ্ছে লিকুইড এবং শরবতের ভৌত অবস্থাটাও হচ্ছে লিকুইড। এই যে আমাদের দ্রাবক প্লাস দ্রবণের যে ভৌত অবস্থা সেম, এইটাই হচ্ছে দ্রবণ হওয়ার পূর্বশর্ত। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দ্রাবক এবং দ্রব কি? তো আমাদের একটা কমন মিসকনসেপশন হচ্ছে আমরা দ্রব বলি যে দ্রবণে যেটার পরিমাণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে দ্রাবক এবং দ্রবণে যেটার পরিমাণ কম সেটা হচ্ছে দ্রবক। এটা আমাদের একটা কমন মিসকনসেপশন। ধরো তোমাকে কেউ একজন বললো যে ভাইয়া আমি চিনির শরবতে 1 গ্লাস চিনির মধ্যে 2 টেবিল চামচ পানি দিলাম, সেক্ষেত্রে কি চিনিটা দ্রাবক এবং পানি দ্রব হইল না? তো এটার যে সঠিক সংজ্ঞা সেটা হচ্ছে দ্রব আমরা সেটাকে বলবো ভাইয়া যার ভৌত অবস্থা পরিবর্তন হবে, যার ভৌত অবস্থা পরিবর্তন হবে, আর দ্রাবক যার ভৌত অবস্থা পরিবর্তন হবে না, যার ভৌত অবস্থা পরিবর্তন হবে না। একটু যদি আমি চিনির দ্রবণ থেকেই খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে দেখো চিনি দ্রব অবস্থায় ছিল, এটা হচ্ছে সলিড অবস্থায় ছিল। পরবর্তীতে যখন দ্রবণে চিনিটা গেছে তখন পানির সাথে মিক্স হয়ে এর ভৌত অবস্থা চেঞ্জ হয়ে এটা লিকুইডে পরিণত হয়েছে। তো আমরা যখন দ্রবণের আলোচনা করতেছি তখন দ্রবণ সম্পর্কে আরও বিস্তর জানতে হবে। আচ্ছা, তো দ্রবণ বেসিক্যালি 3 প্রকার। আমরা যদি দ্রবণকে ক্লাসিফাইড করতে চাই তো প্রথমে বলা যাবে সম্পৃক্ত দ্রবণ, 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত, আর 3 নম্বর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, তো ভাইয়া সম্পৃক্ত দ্রবণ কাকে বলতেছি? আমি সম্পৃক্ত দ্রবণ তাকে বলতেছি, ধরো আমার কাছে 1 লিটার দ্রবণ আছে। এই দ্রবণের মধ্যে এটা হচ্ছে 1 লিটার দ্রবণ, 1 লিটার। এই দ্রবণের মধ্যে আমি NaCl যোগ করতেছি। NaCl কতটুকু যোগ করতেছি? 36 গ্রাম। তো 1 লিটার দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব্য সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হইতে পারে, যেমন NaCl এর ক্ষেত্রে 1 লিটার পানির মধ্যে 36 গ্রাম NaCl দ্রবীভূত হইতে পারে, সেই পরিমাণ দ্রব্য যদি ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণটাকে আমরা বলতেছি সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ এটা ফুলফিল। মনে করো একটা ক্লাসরুম আছে, ক্লাসরুমের মধ্যে 10টা বেঞ্চ আছে, সেই 10টা বেঞ্চে 50 জন স্টুডেন্ট টোটাল বসতে পারে। তো ওই ক্লাসে যদি 50 জন স্টুডেন্টই উপস্থিত থাকে তাহলে সেই রুমটাকে আমরা ক্লাসরুমটাকে বলতেছি সম্পৃক্ত ক্লাসরুম। তেমনি 1 লিটার দ্রবণের মধ্যে 1 লিটার দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে সর্বোচ্চ, সেই পরিমাণ যদি দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণটাকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়। আর তার চেয়ে যদি কম পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, সাপোজ 1 লিটার
আমার হচ্ছে দ্রাবক আছে, তার মধ্যে আমি 25 গ্রাম হচ্ছে NaCl যুক্ত করলাম, তাহলে সেই দ্রবণটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। এখন প্রথমে গেল সম্পৃক্ত, তারপরে আসলো অসম্পৃক্ত। এখন অতিপৃক্তটা কি? কোনো কারণে যদি 1 লিটারের মধ্যে সর্বোচ্চ এই যে 36 গ্রাম NaCl দ্রবীভূত থাকার কথা, 1 লিটারের মধ্যে সর্বোচ্চ 36 গ্রাম 36 গ্রাম দ্রবীভূত থাকার কথা, কোনো একটা কারণে যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রবীভূত থাকে, অর্থাৎ ধরলাম 40 গ্রাম NaCl আছে এটার মধ্যে, দ্রবীভূত অবস্থাতেই আছে কোনো একটা নির্দিষ্ট কারণে, তাহলে সেই দ্রবণটাকে বলা হয় অতিপৃক্ত। তাহলে সহজ ভাষায় যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ দ্রব্য যদি থাকে তাহলে সেটাকে সম্পৃক্ত দ্রবণ বলে। অবশ্যই সবগুলা নির্দিষ্ট তাপমাত্রায় হইতে হবে, কারণ তাপমাত্রা কম বেশি হলে আসলে দ্রব্যের দ্রাব্যতা বৃদ্ধি বা হ্রাস পায়, এটা আমরা একটু পরেই জানব। তো সম্পৃক্ত দ্রবণ, তার চেয়ে যদি কম, যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম থাকলে সেটা অসম্পৃক্ত দ্রবণ, এবং অতিরিক্ত পরিমাণ থাকলে সেটাকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়। এখন যেহেতু এগুলো দ্রবণ এবং এদের হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা নির্দিষ্ট মোল এখানে দ্রবীভূত আছে, তো এদের প্রত্যেকের কিন্তু ঘনমাত্রা আছে, তাই না? ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, এরও ঘনমাত্রা আছে একটা, এরও একটা, এই দ্রবণেরও একটা ঘনমাত্রা আছে। তো সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা ভাইয়া, সম্পৃক্ত দ্রবণের এই ঘনমাত্রাটাকেই আদর করে আসলে দ্রাব্যতা ডাকা হয়। তাহলে আমরা দ্রাব্যতার আরেকটা জিনিস বললাম যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আদর করে কি ডাকা হয়? দ্রাব্যতা বলা হয়। অসম্পৃক্তটাকেও ঘনমাত্রা বলা হয়, আর অতিপৃক্তটাকেও ঘনমাত্রাই বলা হয়, কিন্তু সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা আছে সেটাকে আদর করে আমাদের দ্রাব্যতা বলা হয়। তাহলে এইখান থেকে আমরা দ্রাব্যতার আসলে দুইটা সংজ্ঞা পাই বা দুইটা একক পাই। যদি আমি বলতে চাই যে দ্রাব্যতা, তাহলে এটার হচ্ছে আমরা দুইটা একক পাই। একটা হচ্ছে গ্রাম পার 100, বা এটাকে বলা হয় এককবিহীন, আরেকটা হচ্ছে মোল পার লিটার। তো এখানে যে 100 গ্রাম, এটার পরিচয় হচ্ছে দ্রাবকের ভর। 100 গ্রামটা হচ্ছে দ্রাবকের ভর, আর এই যে এখানে মনে করো একজনের বলা আছে যে দ্রাব্যতা 20, এই 20 মানেই আমরা বুঝে নেব যে এটা হচ্ছে গ্রাম পার 100-তে বলা আছে, অর্থাৎ এককবিহীন। এটার এককবিহীন হচ্ছে কেন হচ্ছে? কারণ এটা আসলে এই এককটা হচ্ছে উপরে হচ্ছে দ্রবের ভর, নিচে হচ্ছে দ্রাবকের ভর। তাহলে দুইটা যেহেতু সেম জাতীয় রাশি, তো ভর কেটে আসলে একক থাকে না। তো এখানে কোনো একটা যৌগের যদি কোনো একটা দ্রবণের যদি বলা থাকে যে দ্রাব্যতা 20, এটা মানে আমরা বুঝে যাব যে সেখানে দ্রব্য আছে 20 গ্রাম আর দ্রাবকের পরিমাণ হচ্ছে সেখানে 100 গ্রাম। আরেকটা একক হচ্ছে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটারও বলা যায়, একই জিনিস। তো এখানে এক্ষেত্রে কি হবে, দ্রবের উপরে থাকবে দ্রবের মোল, আর নিচে হবে দ্রবণের আয়তন। তো এখন এই যে দুইটা, এই ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা ইউনিট, এটা অ্যাকচুয়ালি একই জিনিসই মিন করে। এখান থেকে আমরা দ্রাব্যতাকে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলা হয়, দ্রাব্যতা বলে। এছাড়াও বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায়
তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের 1 লিটার আয়তনে যত মোল থাকে তাকে দ্রাব্যতা বলে। আবার এভাবেও সংজ্ঞায়ন করতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে দ্রাব্যতা বলে। তাহলে এই যে দ্রাব্যতার যে এইটার সংজ্ঞা, এখান থেকে আমরা বলতে পারি, আমরা যে কেএসপি জানি না, অর্থাৎ দ্রাব্যতার গুণফল, এই যে কেএসপি সমান যে এস স্কোয়ার, এই দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। অর্থাৎ কেএসপির যে দ্রাব্যতা আছে, কেএসপির সময় আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করি এস স্কোয়ার বা 4s কিউব এক্সেট্রা, যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি, ওই এসের যে পরিচয় সেটা হচ্ছে মোল পার লিটার এককে দ্রাব্যতা। আর এই যে 100 গ্রাম দ্রাবকের যেটা আছে, এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে দ্রাব্যতা সমান দ্রব ভাগ দ্রাবক ইন্টু 100। আচ্ছা, এখন কোনো দ্রবণের কোনো দ্রবণের যদি বলা থাকে এরকম দ্রাব্যতা 20, এটা দ্বারা কি মিন করে? একটু আগে বললাম যে ইউনিট হচ্ছে গ্রাম পার 100। আমরা এইটা দ্বারাই সকল ম্যাথ করব। দ্রবের পরিমাণ হচ্ছে 20 গ্রাম, দ্রাবক 100 গ্রাম, আর দ্রবণ সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। এই যে এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাইতে পারি। সেই সূত্রটা হচ্ছে, ধরি আমি হচ্ছে দ্রবণের ভর ধরলাম ক্যাপিটাল এম, আর দ্রবের ভর ধরতেছি স্মল এম প্লাস দ্রাবক। তাহলে দ্রাবক সমান হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এখান থেকে দ্রাব্যতার যে ফর্মুলাটা আসতেছে, দ্রাব্যতাকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি, তো দ্রাব্যতা এস সমান হচ্ছে দ্রব বাই দ্রাবক। তাহলে দ্রবের ভর হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই দ্রাবক, দ্রাবক মানে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100, বা একবারে লেখা যায় এস ইজ ইকুয়াল টু 100 এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এইটা হচ্ছে আমার দ্রাব্যতার সূত্র, যেখানে আমাদের হচ্ছে ইউনিটটা হচ্ছে গ্রাম পার 100 এককে, অর্থাৎ এটার কোনো একক নাই। ঠিক আছে, এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এখন আপেক্ষিক গুরুত্বটা কি? দ্রাব্যতার ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রায় এই টপিকটার সাথে আসলে পরিচয় হতে হয়, এই ভাষাটা থাকে আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব আসলে কি? মনে করো আমার কাছে একটা পাত্র আছে, যেটার মধ্যে হচ্ছে, আমার কাছে একটা পাত্র আছে, একই রকম দুইটা পাত্র আছে। তো এই পাত্র আমি পানি দ্বারা পূর্ণ করলাম, এটা হচ্ছে ওয়াটার আছে। মনে করো 500 ml এর একটা পাত্র আছে, আর এখানে আমি সোনা দ্বারা পূর্ণ করলাম, গোল্ড। আমি যদি ওজন করি তাহলে দেখতে পারবো, সাপোজ এইটা হচ্ছে যদি আমি 1000 গ্রাম দেখি, 1000 গ্রাম, পানিটা দেখবো হচ্ছে 500 গ্রাম। এই যে একই আয়তনে পানি যা দখল করে, মানে পানি একই আয়তনে 500 গ্রাম দখল করলে সোনা সেখানে 1000 গ্রাম দখল করে। অর্থাৎ কার ওয়েট পানির তুলনায় কত গুণ, এটাই হচ্ছে
আপেক্ষিক গুরুত্ব, বা সোজা বাংলায় বললে আপেক্ষিক গুরুত্ব আসলে ঘনত্বকে নির্দেশ করে, কিন্তু সেই ঘনত্বর এককটা হইতে হবে অবশ্যই গ্রাম পার ml এককে। অর্থাৎ বলে যদি দেওয়া থাকে যে আপেক্ষিক গুরুত্ব 1.2, এটা মানে হচ্ছে ঘনত্ব বলে দেয়া আছে 1.2 গ্রাম পার ml। আর ঘনত্ব মানে কি? আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। সিম্পলি যদি বলা থাকে যে একটা দ্রবণের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 1.2, এর মানে হচ্ছে 1 ml এর ভর হচ্ছে 1.2 গ্রাম। সহজ ভাষায় বললে 1 ml এর ভর 1.2 গ্রাম। আই হোপ বুঝতে পারছো। এরপর আসলে আমাদের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতার নির্ভরশীলতা। দ্রাব্যতার নির্ভরশীলতা অর্থাৎ দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দ্রাব্যতা টোটাল 4টা বিষয়ের উপর নির্ভর করে। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে দ্রবের প্রকৃতি, আর 2 নাম্বার হচ্ছে দ্রাবকের প্রকৃতি। ওকে, প্রকৃতি। তো দ্রব এবং দ্রাবকের যে প্রকৃতি আছে, এখানে বলা হয় যে লাইক ডিসলভস লাইক। এর মানে হচ্ছে রতনে রতন চেনে, বাংলায় যদি বলি রতনে রতন চেনে। বা এমন যদি হয় যে দ্রবর প্রকৃতিটা পোলার এবং দ্রাবকের প্রকৃতিও পোলার, তাহলে সেই দুইটা আসলে দ্রবণ তৈরি করবে। অর্থাৎ পোলার দ্রাবকে পোলার দ্রবের দ্রাব্যতা বেশি, এবং অপোলার দ্রাবকে অপোলার দ্রবের দ্রাব্যতা বেশি। এটা লিখতে হবে পোলার দ্রাবকে পোলার দ্রবের দ্রাব্যতা বেশি। আরেকটা হচ্ছে নন পোলার দ্রাবকে নন পোলার দ্রবের দ্রাব্যতা বেশি। যেমন আমরা যদি চিন্তা করি যে NaCl, এটা আসলে পানির সাথে মিশে খুব ভালো একটা দ্রবণ তৈরি করবে, NaCl এর একটা দ্রবণ। আবার যদি নন পোলার চিন্তা করি যে CCl4, এটা হচ্ছে বেনজিনের সাথে একটা ভালো দ্রবণ তৈরি করবে, এই দুইটা মিলে, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। আর এখন যদি কেউ চিন্তা করে যে NaCl বেনজিনের সাথে যুক্ত করে একটা দ্রবণ তৈরি করবে, তাহলে সেক্ষেত্রে সেটা কোনো দ্রবণ তৈরি করবে না। এটাই হচ্ছে আসলে দ্রাব্যতার নির্ভরশীলতা। এরপরে যে 3 নাম্বার যে নির্ভরশীলতা আছে সেটা হচ্ছে তাপমাত্রা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্রাব্যতার উপরে আসলে তাপমাত্রার নির্ভরশীলতা, এটা খুব ইম্পর্টেন্ট। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। আচ্ছা, তো 3 ধরনের ক্ষেত্রে আমরা আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী যদি হয়, অর্থাৎ দ্রব প্লাস দ্রাবক এটা মিলে যখন দ্রবণ প্লাস তাপ উৎপন্ন হয়, এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দ্রাব্যতা বৃদ্ধি করি, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে দ্রাব্যতা হ্রাস পায়। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে দ্রাব্যতা হ্রাস পায়, এবং অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে দ্রাব্যতা হ্রাস পায়। যেমন আমরা যদি চিন্তা করি ব্লিচিং পাউডার এবং পানি, এই দুইটা মিশ্রণ করলে গরম হয়ে যায়, কিন্তু
আবার চুন প্লাস পানি এই দুটো যদি আমরা মিশ্রণ করি তখনও ওই মিশ্রণটা গরম হয়ে যায় বা দ্রবণটা গরম হয়ে যায়। তো এখানে যদি আমি একটা গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা এরকম হবে যে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি টেম্পারেচার রাখি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি তাপমাত্রা রাখি তাহলে এই যে গ্রাফটা কিছুটা এরকম হবে। তো আমরা এখন যদি কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, ক্যালসিয়াম সালফেট, Na2SO4, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ। এই দ্রবণগুলোতে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে। 2 নম্বর হচ্ছে তাপ হারি বিক্রিয়া, তাপ হারি, অর্থাৎ এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে পরিবেশ থেকে তাপ নেয়, ফলে দ্রবণটা ঠান্ডা হয়ে যায়। যদি আমি গ্লুকোজের সাথে পানি মিশ্রণ করি তাহলে ওই দ্রবণটার তাপমাত্রা কমে যায়, অর্থাৎ এক্ষেত্রে দ্রব প্লাস দ্রাবক প্লাস তাপ, অর্থাৎ বাইরে থেকে তাপ নিয়ে দ্রবণ প্রস্তুত করে। তো এটার ক্ষেত্রে যদি আমি গ্রাফ অঙ্কন করি তাহলে গ্রাফটা দেখা যায় এরকম কিছুটা। গ্রাফটা হচ্ছে অক্ষর বরাবর হচ্ছে আমি এস, এই অক্ষর বরাবর টি, তাহলে গ্রাফটা কিছুটা হয় এরকম। অর্থাৎ যদি আমি তাপমাত্রা টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তো এটার ক্ষেত্রে এক্সাম্পল যদি দেই তাহলে পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ, সোডিয়াম নাইট্রেট, যতগুলো নাইট্রেট লবণ আছে, Ag নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড ইত্যাদি। আর 3 নাম্বার একটা যৌগ আছে, সেটা হচ্ছে কেলাস পানি যুক্ত যৌগ। তো কেলাস পানি যুক্ত যৌগগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এদের ক্ষেত্রে দেখা যায় একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত দ্রাব্যতা বৃদ্ধি পায়, এরপরে ঠিক পরের তাপমাত্রায় আর কি দ্রাব্যতাটা হ্রাস পায়। এদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত দ্রাব্যতা বৃদ্ধি পাইতেছে, এরপর দ্রাব্যতা হ্রাস পাইতেছে। এই টেম্পারেচারটাকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা, বৃত্ত তাপমাত্রা। তো এটার ক্ষেত্রে কি হয় আসলে, যেমন আমরা একটা লবণ জানি, গ্লুবার লবণ, গ্লুবার সল্ট, যার সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট ইন্টু 10H2। তো এটার ক্ষেত্রে আসলে কি হয়, যতক্ষণ পর্যন্ত কেলাস পানি থাকে ততক্ষণ পর্যন্ত দ্রাব্যতা বৃদ্ধি পায়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধিতে এটা তাপহারী বিক্রিয়ার মতো কাজ করে। আর যে মোমেন্টে আসলে কেলাস পানিটা উড়ে যায় সেই মোমেন্টে এটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আবার হ্রাস পায়। তো এই আমার গ্লোবাল লবণের ক্ষেত্রে টেম্পারেচারটা 32.4। তো এই পর্যায় পর্যন্ত Na2SO4.10H2 এখানে যা কেলাস পানিটা বিলুপ্ত হয়ে যায়, তখন Na2SO4 তখন সেটা আবার তাপ উৎপাদী বিক্রিয়ার মতো আচরণ করে। আরেকটা উদাহরণ হতে পারে তুতে, কপার সালফেট .5H2। তো এই টেম্পারেচারটাকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা। এখন সর্বশেষ নির্ভরশীলতা হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব তো মনে রাখতে হবে শুধুমাত্র গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে চাপের প্রভাব আছে, এবং চাপ বৃদ্ধিতে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। আচ্ছা,
তো এটার আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ প্রথমে চিন্তা করি, যে আমরা যখন এই যে কোকাকোলার বোতলগুলো খাই, এই কোকাকোলার বোতলে কি থাকে, লিকুইড থাকে না, দ্রাবকটা থাকে লিকুইড, এটা হচ্ছে লিকুইড, এবং দ্রব থাকে সেটা হচ্ছে গ্যাস। সেই দ্রবটাকে আমরা এই যে চাপ দেই, চাপ দেওয়ার মাধ্যমে এই দ্রবটাকে দ্রাবকের মধ্যে দ্রবীভূত করি। এখন যখন আমরা চিন্তা করো এই যে বেভারেজ আইটেমগুলো আছে, এগুলোকে কিন্তু ঠান্ডা অবস্থায় খাইতে অনেক বেশি ভালো লাগে, কারণ তাপমাত্রা যত কম হবে, ঠিক আছে, তাপমাত্রা যত কম হবে ওইটার দ্রাব্যতা তত বেশি হবে। এটা মাথায় রাখতে হবে যে গ্যাসের ক্ষেত্রে প্রেশার বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, অর্থাৎ এখানে যত বেশি প্রেশার দেওয়া হবে তত বেশি ওই গ্যাসটা বেভারেজ বা আমার যে কোল্ড আর কি বলে কোকাকোলা বা হচ্ছে আমার যে কোক আছে বা স্প্রাইট আছে, এগুলোর মধ্যে গ্যাসটা তত বেশি দ্রবীভূত হবে যত বেশি চাপ প্রয়োগ করা হবে। এরপরে যত তাপমাত্রা কমানো হবে, এটা মনে রাখবা যে তাপমাত্রা যত কমানো হবে সেই গ্যাস তার হচ্ছে দ্রাব্যতা তত বেশি বৃদ্ধি পাবে। এই জন্যে যত বেশি ঠান্ডা হয় তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তত বেশি দ্রবীভূত থাকে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটা তত বেশি দ্রবীভূত থাকে, সেই ক্ষেত্রে আমাদের তত ভালো খাইতে লাগে, মানে ঝাঁজটা তত বেশি লাগে। তো এটা মনে রাখতে হবে। তো এই চাপের উপর যে দ্রাব্যতার উপর যে চাপের প্রভাব আছে, এটা প্রথম বিজ্ঞানী হেনরি দেয়। তো হেনরির একটা চাপীয় সূত্র আছে, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক, অর্থাৎ এস সমানুপাতিক পি। এই পিটা হচ্ছে আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার, আর এস হচ্ছে গ্যাসের দ্রাব্যতা লিকুইডের মধ্যে। তো এস সমান কেপি, এই কেটাকে বলা হয় হেনরির ধ্রুবক। আচ্ছা, মোটামুটি এগুলো দ্রাব্যতার উপর নির্ভরশীলতা। আমরা প্রথমে পড়ছি দ্রবের উপর নির্ভরশীলতা, দ্রাবকের উপর নির্ভরশীলতা, এরপর তাপমাত্রার প্রভাব, এবং 4 নাম্বার হচ্ছে চাপের প্রভাব। এখন আমরা আসলে প্র্যাকটিস প্রবলেমগুলোর দিকে চলে যাই। তো প্রথম প্রবলেম বলছে, দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রবীভূত থাকলে, অর্থাৎ এমটার মান লাগবে, দ্রাব্যতা 50 গ্রাম পার 100 গ্রাম H2O। তো আমরা একটু আগে সূত্র দেখছি যে এস সমান হচ্ছে 100 ইন্টু এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তো এখানে এস এর মান দেয়া আছে 50 গ্রাম পার 100 গ্রাম H2O, মানে সিম্পলি 50 ধরবো আমরা, 50, আর 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ ক্যাপিটাল এম এর মান দেয়া আছে 250 গ্রাম 250 গ্রাম। তাহলে এখন আমরা যদি ডিরেক্ট মান বসাই দিই, এখানে এস সমান হচ্ছে বলে দেওয়া আছে 50 গ্রাম, ক্যাপিটাল 100 ইন্টু স্মল এম ডিভাইডেড বাই 250 মাইনাস স্মল এম। তো এখানে ক্যালকুলেশন করলে আসলে এম এর মান আসে 83.33 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আমরা পরের প্রবলেমে চলে যাই। সেকেন্ড প্রবলেম বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে, কথাটা মার্ক করতে হবে, অর্থাৎ এই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণে 40 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। দ্রবণটিকে সম্পৃক্ত করতে আরও কত গ্রাম দ্রব্যের প্রয়োজন হবে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে 60 গ্রাম পার 100 গ্রাম H2O। তো এখানে আমরা দেখি কি কি আমার ইনফরমেশন দেওয়া আছে। তো দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস
এ দ্রাব্যতা, এস সমান হচ্ছে 60 গ্রাম পার 100 গ্রাম, অর্থাৎ 60 গ্রাম হচ্ছে দ্রাব্যতা 60। এরপরে দেয়া আছে হচ্ছে আমার 150 গ্রাম দ্রবণের ভর দেয়া আছে, অর্থাৎ দ্রবণের ভর যদি আমি চিন্তা করি 150 গ্রাম, কিন্তু বলা আছে এটা হচ্ছে অসম্পৃক্ত অর্থাৎ এইটার মধ্যে আরও দ্রব দ্রবীভূত করা যাবে, এবং দ্রবের ভর বলা আছে যে এটার মধ্যে দ্রব আছে হচ্ছে 40 গ্রাম দ্রব আছে, দ্রব। তাহলে আমি এখান থেকে খুব সহজে দ্রাবকের ভরটা বের করতে পারি না, কারণ দ্রাবকের ভর তো চেঞ্জ হবে না, দ্রাবকের ভর তো ফিক্সড। দ্রব আরও পরিমাণ অ্যাড করা যাবে, কিন্তু দ্রাবকের ভর তো ফিক্সড। তাহলে দ্রবণ থেকে যদি আমি দ্রবের পরিমাণটা বাদ দেই তাহলে আমি দ্রাবক পাবো। তাহলে 150 মাইনাস 40 এত গ্রাম, অর্থাৎ 110 গ্রাম হচ্ছে আমার দ্রাবকের ভর, অর্থাৎ m মাইনাস m এর যে মান এটা আমি পেয়ে গেছি। এখন আমি জানি যে একটা দ্রবক হচ্ছে সর্বোচ্চ দ্রবীভূত হইতে পারে, ধরি সর্বোচ্চ দ্রবীভূত হইতে পারে m গ্রাম, সর্বোচ্চ দ্রব m গ্রাম। অতএব আমাদের ফর্মুলা আছে S is equal to 100 into m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। এটার পরিচয় হচ্ছে দ্রাবকের ভর, এই নিচেটার পরিচয় হচ্ছে দ্রাবকের ভর, আমি এখন মান বসাই। এস এর মান 60, 100 ইন্টু m ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m এর মান হচ্ছে 110 গ্রাম। তাহলে এখান থেকে আমি m এর মানটা পাবো, ক্যালকুলেট করলে হয় 60 গ্রাম। তাহলে আরও দ্রব লাগবে, দ্রব প্রয়োজন 60 মাইনাস 40 সমান হচ্ছে 20 গ্রাম, অর্থাৎ কত গ্রাম প্রয়োজন হবে? 20 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাই। এখানে বলছে যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণে 40 গ্রাম দ্রবীভূত আছে। দ্রবণটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম অধক্ষিপ্ত হবে? অর্থাৎ একটা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার একটা হট দ্রবণ আছে বা গরম দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণটার পরিমাপ হচ্ছে 150 গ্রাম, সেখানে 40 গ্রাম দ্রবীভূত আছে। বাট যখন আমি এটাকে শীতল করব তখন দ্রাব্যতাটা কমে যাবে, ঠিক আছে? দ্রাব্যতাটা কমে যাবে। এখন দ্রাব্যতাটা যখন কমে যাবে তখন আমার হচ্ছে, যখন আমি শীতল করব তখন যে দ্রবটা আছে এটা হচ্ছে অধক্ষিপ্ত হয়ে যাবে। এখন বলে দেওয়া আছে হচ্ছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 25 গ্রাম। তাহলে প্রথমে আমি হচ্ছে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 40 গ্রাম দ্রব আছে। তাহলে আমি প্রথমে দ্রাবকের ভরটা বের করে নিই। দ্রাবকের ভর, এই যে 150 থেকে যদি আমি বিয়োগ দেই মাইনাস 40, আমার কিন্তু সবসময় দ্রাবকের ভরটাই লাগবে। তাহলে এখানে পাই 110 গ্রাম। এখন 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে মাত্রায় এস এর মান বলে দেওয়া আছে, এস সমান হচ্ছে 25। তাহলে এস সমান আমরা জানি 100 ইন্টু এম ডিভাইডেড বাই এম মাইনাস এম। এখন এম মাইনাস এম এর মান আমি জানি, এস এর মান আমি জানি, এখান থেকে আমি স্মল এম এর মান বের করব, ইন্টু এম ডিভাইডেড বাই 110। এখান থেকে এম এর মান পাওয়া যায় ক্যালকুলেট করলে 27.5 গ্রাম। তাহলে আমার অধক্ষিপ্ত কতটি হবে? তো হবে, আগে ছিল 40 গ্রাম মাইনাস 27.5 গ্রাম সমান হচ্ছে 12.5 গ্রাম। এটা হচ্ছে অধক্ষেপের পরিমাণ। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমটায় চাই। নেক্সট প্রবলেমটা বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, 1.25 আসলে গ্রাম হবে না, আপেক্ষিক গুরুত্বের
50 ml সম্পৃক্ত দ্রবণ আছে, এটা দ্রবণের হচ্ছে আয়তন বলে দেয়া আছে, আর এটা হচ্ছে আসলে ঘনত্ব বলে দেয়া আছে রো, কোন এককে, গ্রাম পার ml। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে 50 ml, এখানে এখন বলছে যদি সম্পৃক্ত দ্রবণে 12.5 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে হচ্ছে দ্রাব্যতা চাইছি এস কত। আচ্ছা, তো আমরা প্রথমে যে সম্পৃক্ত দ্রবণের যে ভর এটা বের করে নিই, অর্থাৎ ক্যাপিটাল এম এর মান বের করে নিই। এটা সমান হচ্ছে রো ইন্টু ভি, রো এর মান বলা আছে 1.25 গ্রাম পার ml, আর এটাই বলা আছে 50 ml ইন্টু 50 ml। তাহলে ml কাটা পড়ে থাকে হচ্ছে 62.5 গ্রাম। এটা হচ্ছে আমার ক্যাপিটাল এম এর ভর। এবার এস সমান, এস এর মান আমার চাইছে 100 ইন্টু স্মল এম, স্মল এম এর মান বলে দেওয়া আছে হচ্ছে 12.5 গ্রাম। তাহলে ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, মান আমি যদি বসাই 100 ইন্টু 12.5 ডিভাইডেড বাই 62.5 ইন মাইনাস 12.5, এটা সমান আসবে হচ্ছে 25। আমি যদি একক বসাইতে চাই তাহলে আমি 25 গ্রাম পার 100 গ্রাম এটাও বসাইতে পারি, অথবা একক বিহীনও রাখতে পারি, যে কোনো একটা। এটাই হচ্ছে অ্যান্সার। এটা এইভাবে না করে ডিরেক্ট এভাবে লেখা যায়, মানে ঐকিক নিয়মে যদি কেউ করতে চাও যে 1 ml এর ভর হচ্ছে 1.25, তাহলে 50 ml এর ভর কত, এইভাবে করলেও হবে। আচ্ছা, তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা বলতেছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 ml জলীয় দ্রবণে সম্পৃক্ত দ্রবণে 1.2 আপেক্ষিক গুরুত্বে 10 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। অর্থাৎ এবার দ্রব্যটার আপেক্ষিক গুরুত্বটা দেওয়া আছে, দ্রবীভূত থাকলে দ্রাব্যতা কত হবে। তো এবার হচ্ছে আমার যে দ্রবণটা মানে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া নেই, এবার দেওয়া আছে দ্রব্যের আপেক্ষিক গুরুত্ব, এটা মাথায় রাখতে হবে। তো আমরা যদি সমাধানের দিকে যাই তাহলে আমরা এখন দেখো 10 গ্রাম দ্রব্যের আয়তনটা আমাদের প্রথমে বের করতে হবে। 10 গ্রাম দ্রব্যের আয়তন, 10 গ্রাম মানে 10 গ্রাম দ্রব্যের বলা আছে আপেক্ষিক গুরুত্ব বলা আছে, তাহলে 10 গ্রাম দ্রব্যের যে আয়তন হবে ভি সমান হবে, আমরা যদি এম ইজ ইকুয়াল টু রো ভি, এটা রো দেয়া আছে, কার দেয়া আছে, দ্রব্যের। তো এম ইজ ইকুয়াল টু রো ভি, তাহলে ভি সমান এম বাই রো হবে। তাহলে ভি সমান এম এর মান হচ্ছে 10 আর রো এর মান হচ্ছে 1.2, এখান থেকে পাই 8.33 ml। আচ্ছা, এখন এটা আমার কেন লাগলো, কারণ আমার দ্রাবকের আয়তনটা লাগবে, আমার দ্রাবকের আয়তনটা লাগবে। জলীয় দ্রবণ বলছে, তাহলে আমি জানি জলীয় দ্রবণ যেহেতু বলছে সম্পৃক্ত দ্রবণে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ মানে হচ্ছে রো মানে হচ্ছে 1, অর্থাৎ দ্রাবকের যে আপেক্ষিক গুরুত্ব এটার মান হচ্ছে 1। আমার বলছে দ্রাব্যতা লাগবে, তাহলে আমার তো দ্রাবকের ভর লাগবে। এখন আমি দ্রবণের ভর, দ্রবণের আয়তন জানি, দ্রবণের আয়তন জানি আমি হচ্ছে আয়তন, এটা হচ্ছে দ্রবণের আয়তন হচ্ছে 90 ml, আর দ্রবের আয়তন জানলাম এটা হচ্ছে 8.33 ml। তাহলে আমি যদি দ্রাবকের আয়তন জানতে চাই, আয়তন দ্রাবকের আয়তন হচ্ছে 90 মাইনাস 8.33 এত ml সমান হচ্ছে 81.67 ml। এখন আমি কেন দ্রাবকের আয়তনটা নির্ণয় করলাম, কারণ দ্রাবকের আয়তন যদি আমি জানি তাহলে দ্রাবকের ভর বের করতে পারবো, কারণ এটা জলীয় দ্রবণ বলা আছে। তাহলে দ্রাবকের অর্থাৎ আপেক্ষিক গুরুত্বে 1, ভর সমান হচ্ছে 81.67 গুণন 1 সমান হচ্ছে 81.67 গ্রাম, এত গ্রাম, ঠিক আছে। তো এখন আমি যদি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, এস ইজ ইকুয়াল টু 100 ইন্টু এম ডিভাইডেড বাই এম মাইনাস এম, এখান থেকে যে আমি দ্রাবকের ভরটা পেয়ে গেলাম, 100 মানে হচ্ছে 100 ইন্টু 10 স্মল এম এর মান, আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর মান হচ্ছে 81.67, এখান থেকে আমি পাইলাম 12.24। এটা হচ্ছে আমার 12.24, এটা হচ্ছে আমার দ্রাব্যতা,
এটা অ্যান্সার। তাহলে আমি আবার বলি কি করলাম, যেহেতু আমার বলা আছে এবার আপেক্ষিক গুরুত্বটা বলা আছে দ্রবের, তো আমার লাগবে হচ্ছে দ্রাবকের আয়তন, কারণ দ্রবের ভর আমার লাগবে হচ্ছে দ্রাবকের ভর, কারণ আমার দ্রবের ভর বলেই দেয়া আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে দ্রাবকের ভর বের করা। এখন আমি দ্রাবকের ভর কীভাবে বের করব, যেহেতু 1.2 আপেক্ষিক গুরুত্ব এবার দ্রবের বলে দেওয়া আছে, তাহলে আমার আর হচ্ছে দ্রবণের আয়তন বলে দেওয়া আছে, তাহলে আমার ফার্স্ট কাজ হবে আমি দ্রবের আয়তনটা বের করব। বের করে আমরা যখনই দ্রবণের আয়তনটা বের করব, দ্রবের আয়তনটা বের করব, তখন আমি হচ্ছে দ্রবণ থেকে দ্রবের আয়তন বিয়োগ করলে দ্রাবকের আয়তন পাবো। আর যেহেতু জলীয় দ্রবণ বলা আছে, তার মানে জলীয় দ্রবণের রো এর মান হচ্ছে 1, অর্থাৎ জলীয় দ্রবণে হচ্ছে 81.6 ml যদি আয়তন হয়, সেটাই হচ্ছে ভর হবে, ভরের সমান হবে। এরপর আমি যে ফর্মুলা আছে S = 100 × m ডিভাইডেড বাই M - স্মল m, এই ফর্মুলা অ্যাপ্লাই করে সমাধান করব আর কি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা বলছে, আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এইচএসসি পরীক্ষা অনেক বেশি আসে। সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 60 এবং 80, তাহলে ওই দ্রবের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা 25 থেকে 50-এ উন্নীত করলে আরও কত গ্রাম দ্রবীভূত হবে। আচ্ছা, তাহলে এটা দুইটা কেস, একটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আর একটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। তাহলে আমি প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে যেহেতু 50 ডিগ্রিতে উন্নীত করা হয়েছে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আগে করে নিই সবগুলো। 25 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার ক্ষেত্রে, আচ্ছা এই তাপমাত্রার ক্ষেত্রে আমার বলে দেওয়া আছে এস এর মান বলে দেওয়া আছে যে এস সমান বলে দেওয়া আছে 60, আর ডিরেক্ট আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি 100 × m ডিভাইডেড বাই m - m, তাহলে এখান থেকে আমি এস এর মান জানি 60, এম এর মান হচ্ছে 100 × স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল এম এর মান বলা আছে হচ্ছে 50 গ্রাম, ওই দ্রবের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, তাহলে দ্রবণের ভর বলে দেওয়া আছে 50 গ্রাম মাইনাস স্মল m। এখান থেকে আমি স্মল m এর মান বের করলাম, সেটা আসছে হচ্ছে 18.75 গ্রাম। এখন স্মল m এর মান বের করলাম, এখানে দ্রাবকের পরিমাণ আমার হচ্ছে দ্রবণের পরিমাণ বলা আছে 50 গ্রাম। এখন আমার তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে দ্রব্যের দ্রব্যতা যে দ্রাব্যটা আছে এটা কম বৃদ্ধি হবে, মানে হ্রাস বৃদ্ধি হবে, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বেড়ে যাবে, ফলে আমার অতিরিক্ত দ্রব্য প্রয়োজন হবে। বাট যে দ্রাবক আছে সেটা তো ফিক্স, সেটা হচ্ছে ফার্স্টেও যে পরিমাণ থাকবে লাস্টেও সেই পরিমাণই থাকবে, দ্রব্যের পরিমাণটা চেঞ্জ হবে বাট দ্রাবকটা সেম থাকবে। তাহলে আমার কাজ হচ্ছে এখান থেকে আমার দ্রাবকটা বের করে ফেলা। তাহলে যেহেতু আমি দ্রবণের ভর জানি এবং হচ্ছে দ্রবের ভর জানি, তাহলে আমি দ্রাবকের ভরটা বের করব। দ্রাবকের ভর এটা হচ্ছে 50 - 18.75 গ্রাম সমান হচ্ছে 31.25 গ্রাম। আচ্ছা, এবার আমি 50 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আবার অ্যাপ্লাই করব। এর জন্য S সমান 100 × স্মল m ড্যাশ ডিভাইডেড বাই ক্যাপিটাল M - স্মল m। এখন এই ক্যাপিটাল M - স্মল m এর পরিচয় তো সবসময় দ্রাবকের ভর, তো আমি এটার মান হচ্ছে 80, ক্যাপিটাল M - স্মল m এর মান তো হচ্ছে 31.25, আর স্মল m ড্যাশের মান এখান থেকে ক্যালকুলেট করলে আসতেছে 25 গ্রাম। এখন দেখো প্রথম ক্ষেত্রে ছিল 31.25 গ্রাম, প্রথম ক্ষেত্রে স্মল m এর মান ছিল 18.7 গ্রাম, আর এখন স্মল m এর মান হচ্ছে 25 গ্রাম। তাহলে আরও কত গ্রাম দ্রব্য লাগবে যদি আমি 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করি? তাহলে এক্ষেত্রে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, মানে দ্রবণে আরও বেশি দ্রব্য লাগবে, দ্রাবক ফিক্সড বা দ্রব্য আরও লাগবে। তো আরও কত গ্রাম লাগবে? আরও দ্রব্য প্রয়োজন হবে 25 - 18.75। প্রথম ক্ষেত্রে 18.75 ছিল, পরবর্তীতে 25 গ্রাম সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে। তো এই 25 গ্রামের জন্য আরও 6.25 গ্রাম দ্রব্য দ্রবীভূত হবে আর কি। আরও যদি আমি দ্রব্য দ্রবীভূত করতে চাই সেক্ষেত্রে 6.25 গ্রাম দ্রব্য দ্রবীভূত হবে। আচ্ছা, তো এই যে আমি এর আগের যে ম্যাথটা ছিল, এই ম্যাথটাকেই যদি আমি 50 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে শীতল করি, এই ক্ষেত্রে কত গ্রাম দ্রব্য অধিকৃপ্ত হবে, এইটা তোমাদের HW থাকবে। আচ্ছা,
এরপরে ম্যাথে আমি যদি যাই, এখানে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা হচ্ছে 50। ওই দ্রব্যের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণের সাথে 60 গ্রাম পানি যোগ করলে দ্রব্যের শতকরা পরিমাণ কত হবে? আচ্ছা, তো এখন এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে দ্রব্যের পরিমাণটা আমি নির্ণয় করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় S সমান হচ্ছে 100 ইন্টু M ডিভাইডেড বাই ক্যাপিটাল ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m। আচ্ছা, তো এস এর মান বলে দেওয়া আছে 25, ক্যাপিটাল M এর মান 100 ইন্টু হচ্ছে স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M এর মান বলা আছে 50 মাইনাস স্মল m। তো এখান থেকে আমি স্মল m এর মানটা বের করি, সেটা হচ্ছে আসবে ক্যালকুলেট করলে 10 গ্রাম। আচ্ছা, তো এখানে বলছে 60 গ্রাম পানি যোগ করলে, তাহলে যদি আমি 60 গ্রাম পানি যোগ করি, তাহলে 60 গ্রাম পানি যোগ করার পর দ্রবণের ভর কত হবে? 60 গ্রাম পানি যোগ করার পরে দ্রবণের ভর হবে প্রথমে দ্রবণের সম্পৃক্ত দ্রবণের ভর ছিল 50 গ্রাম, তাহলে 60 গ্রাম পানি অ্যাড করার পরে 50 প্লাস 60 গ্রাম ইজ ইকুয়াল টু 110 গ্রাম। এখন বলছে যে শতকরা পরিমাণ নির্ণয় করতে, অর্থাৎ 110 গ্রাম দ্রব্য আছে 10 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম দ্রব্য আছে 10 বাই 110, অতএব 100তে কত আছে? দ্রব্য আছে 10 গুণন 100 ডিভাইডেড বাই 110 ইজ ইকুয়াল টু 9.09%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটা কি বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, আবার কিন্তু অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম অদক্ষেপ পাওয়া গেল। ঠিক আছে, তাহলে প্রশ্ন বলছে দ্রব্যের 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম? 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে আরও কত গ্রাম দ্রব্যের প্রয়োজন হবে? আচ্ছা, তো 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের দ্রব্য আছে, এটা আমি আগে হচ্ছে দেখো 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে আছে 5 গ্রাম, তাহলে 100 গ্রামে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে সেটা আগে পরিমাপ করে নিই। ঐকিক নিয়ম যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্য আছে 5 গ্রাম, অতএব 1 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্য আছে 5 বাই 25 গ্রাম, অতএব 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্য আছে 5 ইন্টু 100 ডিভাইডেড বাই 25 সমান হচ্ছে, এটা আসতেছে 20 গ্রাম। আচ্ছা, তো এখন 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব্য আছে 20 গ্রাম, তাহলে দ্রাবকের ভর কত হবে? দ্রাবকের ভর হবে 100 মাইনাস 20 সমান 80 গ্রাম। এখন আমি যদি এস সমান লিখি 100 ইন্টু এম, আমাদের প্রত্যেকবারই নেই যে দ্রাবকের ভরটা বের করাই টার্গেট হয়। তো আমরা যদি খুব সহজে দ্রাবকের ভরটা বের করতে পারি চিন্তা করে, তাহলে পুরো প্রবলেমটা খুব ইজি হয়ে যায়। এস এর মান বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াসে, এবং 100 ইন্টু স্মল এম ডিভাইডেড বাই 80, এখান থেকে আমাদের এম এর মান আসে 32 গ্রাম। তাহলে আরও দ্রব্য লাগবে 32 মাইনাস 20 সমান 12 গ্রাম। আই হোপ অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে তোমাদের জন্য একটা ম্যাথ আছে,
এটা কুয়েট 19-20 সালে আছে। এটা তোমাদের হচ্ছে SW। আই হোপ আগের ম্যাথগুলো যদি তোমরা করে থাকো এবং বুঝে থাকো তাহলে এটা খুব সহজেই করতে পারবা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এইটুকুই। আবার ইনশাল্লাহ নেক্সট কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।